আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে ভয়ে কাতর, ভয়ে তার হাত পা কাঁপা শুরু করেছে। তিনি ব্যাপকভাবে ভয়ে বিতস্ত। এই মুহূর্তে তার গলার সুর নেমে গিয়েছে, গলা শুকিয়ে গিয়েছে। তিনি নতুন করে একটি ভয় পাচ্ছেন, তার মনে নতুন একটি ভয় জাগ্রত হয়েছে। সেই ভয়টি হলো ১/১১ সরকার, অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় বাংলাদেশে কি ঘটেছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারকে ভয় পায় না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই। বিশেষ করে ওই সময় যারা সাফার করেছিল, ওই সময় যারা দেখেছিল, ওই সময় যে সকল রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের ব্যক্তিরা আছে, তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের কথা মনে করলেই ভয়ে কাতর হয়ে যান, অনেকের কাপড় নষ্ট হয়ে যায়। কেন নতুন করে ১/১১ সরকারের ভয় জাগ্রত হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনে? তার পিছনে কি কারণ আছে? এই মুহূর্তে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি কথা সওয়াল আছে, সেটি হলো এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নতুন সরকার আসার সম্ভাবনা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন সিনিয়র রাজনীতিবিদ, তার অনেক রাজনৈতিক প্রজ্ঞা আছে। সেই ব্যক্তি এই মুহূর্তে এসে নতুন করে ১/১১ সরকারের কথা মনে করিয়ে দিল রাজনৈতিক দলগুলোকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে ১/১১ সরকারের কথা সামনে তুলে আনলেন। কিছু তো একটা কারণ আছে। এই মুহূর্তে যে ধরনের কথা শোনা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এই অন্তর্বর্তী সরকারকে বিদায় বাধ্যতামূলক নিতেই হবে। তাহলে কি আবারও বাংলাদেশে সেই ১/১১ মতন একটা সরকার আসবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক রাজনৈতিক প্রজ্ঞা, অনেক জ্ঞানী ব্যক্তি, তিনি তো কোনো কিছু আশ না করলে এই ধরনের কথা এই মুহূর্তে বলতেন না। ১/১১ মানেই তো রাজনৈতিক অঙ্গনের একটি ট্রমা, রাজনৈতিক অঙ্গনের একটি দীর্ঘশ্বাস, রাজনৈতিক অঙ্গনের জন্য একটি কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করা হয়েছে ১/১১ সরকারকে। সেই ভয়টি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে এসে, যে সময় এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের প্রথম দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। আবার এই মুহূর্তে শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই মুহূর্তে যখন শোনা যাচ্ছে নির্বাচনের ট্রেন চলতে শুরু করবে, কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ১/১১ সরকারকে স্মরণ করছেন। তার মনের মধ্যে একটি ভয় জাগ্রত হয়েছে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে বড় ধরনের কিন্তু আছে। যদি এই অন্তর্বর্তী সরকার বিদায় নেয়, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় নেয়, তাহলে এই দেশটা কার হাতে যাবে? কারা শাসন করবে? কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে? এই জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কলিমুল্লাহ মনে করেন, বাংলাদেশে একটি জরুরি সরকার আসতে যাচ্ছে, সেই সরকারের প্রধান হবেন বর্তমান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অধীনে একটি জরুরি সরকার আসার সম্ভাবনা প্রকট। জরুরি সরকারের মেয়াদ হবে ৪ মাস। বর্তমান যে অরাজকতা, বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, সেটি হ্রাস করার জন্য ব্যাপকভাবে উদ্যোগ নেবে নতুন সরকার, জরুরি সরকার। সেই সরকারের মেয়াদ ৪ মাস হলেও যদি স্বাভাবিক অবস্থা ফিরে না আসে, তাহলে জরুরি সরকার ৪ মাস পর পর আবার নতুন করে মেয়াদ বৃদ্ধি করতে পারবে। সেই আশঙ্কা করছেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কলিমুল্লাহ। একই সুরে কথা বলছেন, একই ধরনের আশঙ্কা আজ করতে পারছেন হয়তো
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে তিনি আবার নতুন করে আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে একটি ১/১১ সরকারের মতো নতুন একটি সরকার আসতে পারে। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে গভীর থেকে গভীরে খেলা চলছে। খেলা কোন দিকে যাবে, পানি কোন দিকে গড়াবে, এই মুহূর্তে অনেকে অনেক রকম আন্দাজ করে কথা বলছেন। প্রকৃতপক্ষে কি করতে পারে সেটি এই মুহূর্তে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আবার এমনও হতে পারে এই সরকার ভেঙে দিয়ে নতুন একটি সরকার আসতে পারে, সেই সরকার হতে পারে বিপ্লবী সরকার। এই মুহূর্তে আবার নতুন করে মাঠে সওয়াল রয়েছে, বাংলাদেশে একটি বিপ্লবী সরকার আসতে পারে, এই সরকার ভেঙে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হবে। সেই বিপ্লবী সরকার কারা গঠন করতে চায়, কাদের মনের আশা, কাদের মনের খায়াশ এরকম একটি বিপ্লবী সরকার, সেটি বিশেষ করে এনসিপি, জামাতে ইসলাম, ইসলামিক বেশ কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার আসুক। বিশেষ করে এনসিপির যারা আছেন তারা চাচ্ছেন বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠিত হোক জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। যদি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটি বিপ্লবী সরকার হয় তাহলে সেই সরকারের ভিত কিন্তু অনেক মজবুত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে আগামী কয়েক বছর নির্বাচনে কোনো সম্ভাবনাই থাকবে না। আবার যদি জরুরি সরকার আসে তবুও কিন্তু নির্বাচন দীর্ঘায়িত হতে পারে, নির্বাচন অনেক দূরে চলে যেতে পারে। প্রফেসর কলিমুল্লাহ এই মুহূর্তে ধারণা দিচ্ছেন যদি জরুরি সরকার আসে তাদের মেয়াদ হবে 4 মাস। যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ভঙ্গুর পরিস্থিতি, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, এটিকে স্বাভাবিক করা হয়তো 4 মাসে সম্ভব না। তাই জরুরি যে সরকার আসবে সেই সরকার 4 মাস পর পর তাদের ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করবে এবং বাংলাদেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে আগামী 2029 সালের মধ্যে বা 29 সালের প্রথম দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এর পূর্বে প্রফেসর কলিমুল্লাহ স্যার নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন না। বাংলাদেশে জরুরি সরকার ঘোষণার পর, জরুরি সরকার ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তিনি গোপালগঞ্জে তিতু হবেন, গোপালগঞ্জে আশ্রয় নেবেন। সেখানে আশ্রয় নিয়ে তিনি বর্তমান তার বিরুদ্ধে আদালতে যে ধরনের অভিযোগ আছে, যে সকল মামলা আছে, সেই সকল মামলার আইনি লড়াই লড়বেন। প্রেক্ষাপট অনেক কিছুই হতে পারে, অনেক কিছুর ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমি এই বিষয়টাকে কোট করে বলছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকেও এই ধরনের একটি আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে যেন একটি 111-এর মতন ঘটনা না ঘটে, 111-এর মতন কোনো সরকার যেন না আসে। তিনি ওই ধরনের সরকার আসবেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। 111-এর মতো যদি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতন যদি কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে তাদের কিন্তু চামড়া থাকবে না, তাদের রাজনৈতিক দলের ব্যক্তিদের পিঠের চামড়া থাকবে না। যেভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় চামড়া তোলা হয়েছিল, বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলকে প্রায় মাইনাস করে ফেলেছিল। বিশেষ করে দুই দলের দুই প্রধানকে মাইনাস করে ফেলেছিল, দুই দলের দুই প্রধানকে জেলে ভরেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম তৎকালীন ভারতের প্রেসিডেন্ট অনুরোধ করেছিলেন দুই নেত্রীকে যেন মুক্তি দেওয়া হয়, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। তার সেই সুপারিশে সেই 111-এর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দুই নেত্রীকে মুক্তি দিয়েছিল। কিন্তু প্রেক্ষাপট কি হয়েছিল হয়তো এই প্রজন্মের যারা আছেন, ইয়ং জেনারেশনের যারা আছেন তারা হয়তো জানেন না। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। সেই সরকার বা ওই আদলের কোনো ব্যক্তিরা যদি জরুরি সরকারের দায়িত্ব নেয় তাহলে এই নতুন প্রজন্ম বুঝতে পারবে
যে 111 কি ছিল, তখন কি ঘটেছিল, তারা সেটি নিয়ে চর্চা করতে শুরু করবে এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে তারা উদ্বিগ্ন হবে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে তারা হায় আল্লাহ করবে।